রাবিনা রেইজড হ্যান্ড, এমনি নাকি কোনো প্রশ্ন আছে? সরি স্যার, ভুলে চাপ পড়ে আচ্ছা, গেছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বললাম মিউটেশনকে ডিফাইন করতে গেলে আমরা বলবো সাডেন হেরিটেবল চেঞ্জ ইন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এই যে মিউটেশনটা ঘটে, দুই ধরনের মিউটেশন আছে, একটাকে বলি আমরা স্পন্টেনিয়াস মিউটেশন আর একটাকে বলা হয় ইনডিউস মিউটেশন। স্পন্টেনিয়াস মিউটেশন ন্যাচারালি ঘটে, সেটি আমাদের কোনো কন্ট্রোল থাকে না, স্বতঃস্ফূর্ত। স্পন্টেনিয়াস মানে কি? স্বতঃস্ফূর্ত। তুমি একটি প্ল্যান্ট গ্রো করছো, ওইখানে নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ স্পন্টেনিয়াস মিউটেশন। আরেক ধরনের মিউটেশন আসে, সেটাকে বলা হয় ইনডিউস মিউটেশন। দ্যাট মিনস একজন সায়েন্টিস্ট বা একজন প্ল্যান্ট ব্রিডার বা একজন জেনেটিসিস্ট যাই বলি আমরা, সে মিউটেশনটাকে ইনডিউস করবে। তো এই মিউটেশন ইনডিউস করার জন্য কিছু এজেন্ট বা কিছু ফ্যাক্টর ব্যবহৃত হয়। সেই ফ্যাক্টর বা সেই এলিমেন্ট গুলোকে আমরা বলি মিউটাজেন। দেখো নাম্বার 2 লেখা আছে, এলিমেন্টস কজিং চেঞ্জ আর মিউটাজেন। তার মানে যেই ফ্যাক্টর বা যেই এলিমেন্ট দ্বারা মিউটেশন ঘটে তাকে আমরা বলি মিউটাজেন। আচ্ছা, মিউটাজেন একটি অর্গানিজম বা একটি প্ল্যান্ট ম্যাটেরিয়াল বা একটি লিভিং ম্যাটেরিয়াল যেটাকে বলি, সেটাকে মিউটেশন করার ফলে যেই ইন্ডিভিজুয়ালটা তৈরি হয় তাকে আমরা বলি মিউটেন্টস। একটি মিউটেশন, এখানে কয়েকটা টার্মিনোলজি আমি আসলে বলতে চাচ্ছি। একটা হচ্ছে মিউটেশন, যে হেরিটেবল চেঞ্জ, এই চেঞ্জটা যে ঘটাবে তাকে বলবো মিউটাজেন। আর যে অর্গানিজমে ঘটবে সেই অর্গানিজমটাকে আমরা বলবো মিউটেন্টস। আচ্ছা, এরপরে দেখো ভেরিয়েন্ট, আমি রেড কালার দিয়ে রাখছি। এরপরে দেখো ভেরিয়েন্ট। তাহলে মিউটেন্ট এবং ভেরিয়েন্ট দুইটার ভিতর ছোট্ট একটু ডিফারেন্স আছে। আমরা যে বলছিলাম যে হেরিটেবল চেঞ্জ, কোন ধরো কোনো একটি অর্গানিজমে কোনো একটা চেঞ্জ হলো, কিন্তু চেঞ্জ হলো একটি জেনারেশনে চেঞ্জ পাইলা, কিন্তু পরের জেনারেশনে গিয়ে আর পাইলা না, সেটাকে আমরা বলবো ভেরিয়েন্ট। আর যখন হেরিটেবল হবে তখন সেটাকে বলবো আমরা মিউটেন্ট। সো ইন ওয়ান সেন্স বোথ আর মিউটেশন, দুই ক্ষেত্রে মিউটেশন, কিন্তু যে আলটিমেট প্রোডাক্ট আসবে সেটাকে আমরা একসময় বলবো মিউটেন্ট, একসময় বলবো ভেরিয়েন্ট। মিউটেন্ট বলবো যখন এটা জেনারেশন টু জেনারেশন চলতে থাকবে, আর ভেরিয়েন্ট বলবো যখন শুধুমাত্র এটা একটি জেনারেশনে প্রকাশ পাবে, পরের জেনারেশন গিয়ে আর এটি প্রকাশ পাবে না। এরপরে আরেকটি টার্ম আছে মিউটেন্ট অ্যালিল। মিউটেন্ট অ্যালিল মানে হচ্ছে এখানে জিন, জিনের যে কোনো ফর্মে। দুইটা ফর্ম আছে আমরা জানি, অ্যালিল মানে হচ্ছে অল্টারনেটিভ ফর্ম, ডমিনেন্ট অথবা রিসেসিভ, যে কোনো ফর্মে চেঞ্জ হলে যেই জিনটা চেঞ্জ হবে সেটাকে বলবো আমরা মিউটেন্ট অ্যালিল। সেটা ডমিনেন্ট মিউটেন্ট অ্যালিল হতে পারে অথবা রিসেসিভ মিউটেন্ট অ্যালিলও হইতে পারে। ক্লিয়ার সবাই মিউটেশন কি? আচ্ছা, এরপরে আসো আমরা টাইপস। অনেক ধরনের এই ক্লাসিফিকেশন আছে। এরপরে দুই তিনটা স্লাইড আমরা শুধু ক্লাসিফিকেশনই বলবো, যে মিউটেশনের ক্লাসিফিকেশন কি কিভাবে মিউটেশনকে ক্লাসিফাই করা যায়। সো প্রথমে আমরা বলবো একটি হচ্ছে ব্রড সেন্সে আরেকটা হচ্ছে ন্যারো সেন্সে। সো ইন ব্রড সেন্সে আমরা মিউটেশনকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্রোমোসোমাল মিউটেশন আর একটা হচ্ছে জিন মিউটেশন। ব্রড সেন্সে আমরা মিউটেশনকে দুই ভাগে ভাগ করি, একটা ক্রোমোসোমাল মিউটেশন আর একটা জিন মিউটেশন। জিন মিউটেশনের আরেকটা টার্ম আছে এখানে, এটাকে বলা হয় অল্টারনেটিভ টার্ম পয়েন্ট মিউটেশন। আমরা জিন মিউটেশনে বলতে পারি, পয়েন্ট মিউটেশনে বলতে পারি। এখন ক্রোমোসোমাল মিউটেশন আমরা কাকে বলবো? ক্রোমোসোমাল মিউটেশন বলবো যখন ক্রোমোজোম, টোটাল একটি ক্রোমোজোমে চেঞ্জ হবে। সেই ক্রোমোজোমের চেঞ্জ কি হতে পারে? নাম্বারে পরিবর্তন হতে পারে, স্ট্রাকচারে পরিবর্তিত হতে পারে। এই যখন ক্রোমোজোম নাম্বার বা স্ট্রাকচারে পরিবর্তন হবে তখন সেটাকে বলবো আমরা ক্রোমোসোমাল মিউটেশন। আর ক্রোমোজোমে যখন একটি স্পেসিফিক পয়েন্টে চেঞ্জ হবে, একটি স্পেসিফিক পয়েন্ট ক্রোমোজোমে কি আছে আসলে এ টি জি সি, এই যে চারটি নিউ নাইট্রোজেনাস বেস, এটার একটি সিরিজ অফ সিকোয়েন্স আছে। এই বেস সিকোয়েন্সে যদি চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলবো জিন মিউটেশন অথবা পয়েন্ট মিউটেশন। আচ্ছা, ক্রোমোজোমাল মিউটেশনের একটা উদাহরণ দাও দেখি, তোমরা কেউ জানো নাকি ক্রোমোজোমাল মিউটেশনের উদাহরণ? ট্রাইসোমিক। ওয়ান্স মোর প্লিজ, আরেকবার বলো দেখি, আমি শুনতে পাইনি। ট্রাইসোমিক। ট্রাইজোমিক, দ্যাট মিন্স ব্রড টার্মে যদি বলি যে তোমাদের যে সাইটোজেনেটিক্স আমরা পড়াইছি বা তোমার টিচাররা পড়াইছে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, এই যে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম আর নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম যেটি পড়াচ্ছে সেটি আসলে ক্রোমোজোমাল মিউটেশন। আর জিন মিউটেশন আর পয়েন্ট মিউটেশন হচ্ছে স্পেসিফিক্যালি কোন একটি বেসে চেঞ্জ হবে। সাপোজ তোমার বেস আছে এ অ্যাডিনিন,
অথবা গুয়ানিন অথবা থায়ামিন অথবা সাইটোসিন, এই যে একটি বেসে যখন চেঞ্জ হবে, সাপোজ অ্যাডিনিন চেঞ্জ হয়ে যায় থায়ামিন হয়ে গেল, অথবা গুয়ানিন চেঞ্জ হয়ে সাইটোসিন হয়ে গেল, সেটাকে বলছি আমরা জিন মিউটেশন অথবা পয়েন্ট, মানে একটি স্পেসিফিক পয়েন্টের চেঞ্জ। আচ্ছা, এখন আমরা আসবো ন্যারো সেন্সে। এর আগে আমরা কোনো ব্রড সেন্সে, যে ব্রড সেন্সে আমরা আলাপ করলাম, এখন আমরা আলাপ করবো ন্যারো সেন্সে। সেই ন্যারো সেন্সে কি, ন্যারো সেন্সের আবার অনেকগুলো স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। ন্যারো সেন্সে আমরা কতগুলো স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মিউটেশনকে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট ওয়ান, বেসড অন, দেখো বেসড অন ডিরেকশন অফ মিউটেশন, মিউটেশনটা কোন দিকে হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটাকে বলি আমরা ফরওয়ার্ড মিউটেশন আর একটাকে বলি আমরা রিভার্স মিউটেশন। আচ্ছা, আমরা এর আগে একটা টার্ম পড়ছিলাম তোমাকে, মিউটেন্ট। তাহলে যেখানে এই যে তুমি আগের একটা স্লাইডে দেখো, প্রথম একটা স্লাইডে আমি একটু যাচ্ছি, যে আমরা বলতেছিলাম মিউটেন্ট অর মিউটেন্ট অ্যালিল, তাহলে এর একটা অপোজিট ওয়ার্ড আছে না, সেটা কি হবে? ওয়াইল্ড টাইপ হবে। ওয়াইল্ড টাইপ অ্যালিল, রাইট। সো এই ফরওয়ার্ড মিউটেশন এবং রিভার্স মিউটেশনটা হচ্ছে সেটি, যে ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে, দ্যাট মিন্স ওয়াইল্ড টাইপ অ্যালিলটি যখন চেঞ্জ হয়ে যাবে মিউটেন্ট অ্যালিলে, তখন সেটাকে বলবো আমরা ফরওয়ার্ড মিউটেশন। আর মিউটেন্ট অ্যালিল যখন আবার পুনরায় চেঞ্জ হয়ে মিউটেশন আবার হয়ে ওয়াইল্ড টাইপে যাবে, তখন সেটাকে বলবো আমরা রিভার্স মিউটেশন। এরপর সেকেন্ড ক্যাটাগরি, বেসড অন টিস্যু অফ অরিজিন, তার মানে কোন ধরনের টিস্যু। মিউট্যান্ট এলিল তো মানে ওয়াইল্ড টাইপ না হয় অন্যটাও হইতে পারে। হ্যাঁ, হইতেই পারে সেটা। আচ্ছা, অন্যটা হলে তাহলে আমরা কি বলবো? নিউটনই বলবো না, সেটাকে আমরা কোন ধরনের মিউটেশন বলবো? ভালো ফরওয়ার্ড মিউটেশন। ফরওয়ার্ড মিউটেশন, রাইট, দ্যাট ইজ ফরওয়ার্ড মিউটেশন। মানে তুমি একটা থেকে চেঞ্জ হয়ে আরেকটায় গেলেই সেটা হচ্ছে ফরওয়ার্ড মিউটেশন। সেটা থেকে যদি আবার ব্যাক করে তখন তাকে আমরা বলবো রিভার্স। ব্যাক না করে সেখান থেকে যদি আবার নতুন একটা তৈরি হয় তখন সেটাকে আবার বলবো ফরওয়ার্ড মিউটেশন। ব্যাক করলে কি এক্সাক্ট আগেরটার মতোই হবে? হইতে অবশ্যই হবে। মিউটেন্ট তোমার এ চেঞ্জ হয়, সাপোজ তোমার একটা সিকোয়েন্সে এ চেঞ্জ হয়ে টি হয়েছিল, সেটা টি চেঞ্জ হয়ে যদি আবার এ হয়, তাহলে কি আবার আগের পজিশনে চলে আসবে না ওই সিকোয়েন্সটা? জি স্যার। ওই সেটাকে আমি বলতে যাচ্ছি আসলে রিভার্স মিউটেশন। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, রিভার্স মিউটেশনের কি কোনো एग्जांपल আছে স্যার? एग्जांपल তো এটাই, বাস্তব এক্সাম্পল ভেরি ডিফিকাল্ট, কারণ মিউটেশনটা হচ্ছে র‍্যান্ডম, হয়তো তুমি স্পেসিফিক্যালি বলা খুবই ডিফিকাল্ট যে এই পয়েন্টে মিউটেশন হবে, সেইটি তুমি কোনো মিউটেশন ট্রিট করলা। তুমি সাপোজ একটি প্ল্যান্টে একটা সিডকে মিউটেশন করলা বা একটা সিডকে মিউটেশন দ্বারা ট্রিটমেন্ট করলা, তুমি বলতে পারবে না যে কোন জায়গায় মিউটেশন হয়েছে। তোমার ওইখানে সিলেকশন করতে হবে, 1000 বা 10000 সিড লাগানোর পরে ওইখান থেকে একটি তুমি ডিজায়ার্ড মিউটেশন পাইতে পারো। সো ওয়াইল্ড টাইপ থেকে মিউটেন্ট অ্যালিল হওয়ার, তুমি যদি সিকোয়েন্সে বলি আমি আছে एग्जांपल আছে, কিন্তু যদি তোমার ইয়েতে বলি, কি বলে ন্যাচারালি বলি, সেখানে তুমি एग्जांपल পাবে না। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড ক্যাটাগরি, বেসড অন টিস্যু অফ অরিজিন, কোন ধরনের টিস্যুতে মিউটেশন হচ্ছে তার উপর বেসিস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সোমাটিক মিউটেশন আর একটাকে হচ্ছে জার্মিনাল মিউটেশন। সোমাটিক মিউটেশন আর জার্মিনাল, এটা বোঝা যাচ্ছে দুই ধরনের সেল, একটা হচ্ছে সোমাটিক সেল, একটা রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাক্টিভ সেলকে আমরা জার্মিনাল সেলও বলে থাকি অনেক সময়। তো যদি সোমাটিক সেলে তোমার মিউটেশন হয় তখন সেটাকে বলবো আমরা সোমাটিক মিউটেশন, আর যদি রিপ্রোডাক্টিভ সেলে মিউটেশন হয় তখন সেটাকে বলবো আমরা জার্মিনাল মিউটেশন। নাম্বার 3 ক্যাটাগরি, বেসড অন ডমিনেন্স রিলেশনশিপ। ডমিনেন্স রিলেশনশিপ এখানে আসলে বলতে বোঝাচ্ছে যে তুমি একটি মিউটেশন হইলো, সেই মিউটেশনটা এক্সপ্রেস করবে কি না তার উপর বেসিস করে। কারণ মিউটেশন তো হবে একটি অ্যালিলে, সেটা ডমিনেন্ট অ্যালিলেও হইতে পারে, রিসিসিভ অ্যালিলেও হইতে পারে। তো সেটাকে আমরা 4 ভাগে ভাগ করছি এখানে দেখো, ডমিনেন্ট মিউটেশন, রিসিসিভ মিউটেশন, পার্শিয়াল ডমিনেন্ট মিউটেশন এন্ড কো-ডমিনেন্ট মিউটেশন। সিমিলারলি তোমাদের যেমন পড়ানো হয়েছে ম্যান্ডেলসের লর ক্ষেত্রে, ম্যান্ডেলসের লর ডেভিয়েশন, ফার্স্ট লর ডেভিয়েশন কি ছিল, বা ফার্স্ট ল বলতে কি ছিল, কমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, পার্শিয়াল ডমিনেন্স আর কো-ডমিনেন্স। এখানেও সেম ওই জিনিসটা আছে। যদি মিউট্যান্ট অ্যালিল আরেকটি অ্যালিলের উপর কমপ্লিটলি ডমিনেট করে তখন সেটাকে আমরা বলি ডমিনেন্ট মিউটেশন। যদি রিসিসিভ কন্ডিশনে থাকে তখন সেটাকে বলবো আমরা রিসিসিভ মিউটেশন। যদি পার্শিয়ালি ডমিনেন্ট থাকে তখন সেটাকে বলবো আমরা পার্শিয়াল ডমিনেন্ট এক্সপ্রেশন আর পার্শিয়াল ডমিনেন্ট মিউটেশন। আর যদি কো-ডমিনেন্ট কন্ডিশনের এক্সপ্রেশন ঘটে তখন সেটাকে বলবো আমরা কো-ডমিনেন্ট মিউটেশন। আমি আসলে দ্রুত যাচ্ছি কারণ এখানে বোঝার জিনিস কম, মানে জাস্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার, জার্মিনাল মিউটেশনস অকারস ইন রিপ্রোডাক্টিভ সেলস, এখানে এই মিউটেশন হওয়ার ফলে কি ট্রান্সজেন্ডার সৃষ্টি হয়? কি সৃষ্টি হয়?
ট্রান্সজেন্ডার হিজড়া যাকে বলা হয়, ট্রান্সজেন্ডার স্যার, মানে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার কথা। হইতে পারে, এটা হইতে পারে। ওই ট্রান্সজেন্ডার হওয়া মানে তো ওখানে একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটি রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে, নট অনলি রিপ্রোডাক্টিভ সেল, তোমার যে পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে এখানে মিউটেশন ঘটতে পারে, এটা হইতে পারে। ওকে স্যার। আচ্ছা, এরপরের ক্যাটাগরি হচ্ছে বেসড অন কজেস অফ মিউটেশন। এটা আমি অলরেডি বলছি যে দুই ধরনের মিউটেশন হতে পারে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ইনডিউস। স্পন্টেনিয়াস হচ্ছে যেটি ন্যাচারালি ঘটবে, তুমি করবে না, ন্যাচারালি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন। যেমন একটু আগে তোমরা বললা যে জার্মিনাল সেল, রিপ্রোডাক্টিভ সেলে যদি মিউটেশন হয়, রিপ্রোডাক্টিভ সেলে যদি মিউটেশন হয় সেটা ন্যাচারালি হচ্ছে, এটা কিন্তু কেউ ইনডিউস করছে না, কেউ কিন্তু করতে পারছে না, এটা সেটাকে আমরা বলবো স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। আর ইনডিউস মিউটেশন তখনই বলবো আমরা যখন কোনো একটি এজেন্ট, কোনো একটি কেমিক্যাল, কোনো একটি ফ্যাক্টর বা কোনো একটি এলিমেন্ট ইনপুট করে আমরা চেঞ্জটা পাবো, তখন সেটাকে বলবো আমরা ইনডিউস মিউটেশন। আচ্ছা, এরপরের ক্যাটাগরি দেখো, বেসড অন দা এফেক্ট অন সার্ভাইবিলিটি। সার্ভাইবিলিটির উপর যে এফেক্ট, সেটার উপর বেসিস করে আমরা মিউটেশনকে 5 ভাগে ভাগ করতে পারি: লিথাল মিউটেশন, সাব লিথাল মিউটেশন, সাব ভাইটাল মিউটেশন, ভাইটাল মিউটেশন, সুপার ভাইটাল মিউটেশন। লিথাল মানে কি? লিথাল মানে কি? মৃত্যু। মৃত্যু, ঠিক না, ডেড মানে তো মৃত্যু। লিথাল মানে হচ্ছে এটা হচ্ছে টোটালি টক্সিক একটা বিষয়। এটা কি বলবো, লিথাল মানে তোমাকে আরো মৃত্যু, মরণঘাতী। মরণঘাতী, রাইট, সে মরণঘাতী। মৃত্যু না, মরণঘাতী, মানে একটা কারণ যে কারণে মৃত্যুটা ঘটবে সেই রকম বিষয়। তো লিথাল মিউটেশন বলতে আমরা বুঝবো যে এখানে যখন আমরা একটা মিউটেশন, সাপোজ আমি 10টা প্ল্যান্টে কোনো একটি মিউটেশন দ্বারা মিউটেশন ঘটাইলাম, তখন দেখা যাবে 10টা প্ল্যান্টই মারা গেছে, দ্যাট ইজ লিথাল মিউটেশন। সাব লিথাল মিউটেশন যদি 50% এর বেশি মারা যায়। সাব ভাইটাল মিউটেশন 50% এর কম মারা যায়। ভাইটাল মিউটেশন নরমালি কোনো রিডিউস করে না, ভায়াবিলিটিটাকে নরমালি রিডিউস করে না। আর সুপার ভাইটাল মানে এটা কোনোভাবেই ভায়াবিলিটিকে রিডিউস করবে না। তোমার ধরো 10টি প্ল্যান্টে দিলে 10টি প্ল্যান্টই সার্ভাইভ করবে, কমপ্লিটলি সার্ভাইভ করবে, তখন সেটাকে সুপার ভাইটাল মিউটেশন। এন্ড এই 5টি ক্যাটাগরির মধ্যে তোমার ম্যাক্সিমাম মিউটেশনই কিন্তু লিথাল মিউটেশন, যে মিউটেশন দিলে মারা যায়। ওকে, নেক্সট আমরা আসলাম বেসড অন দা ট্রেটস, কোন ধরনের ট্রেটস তোমার এফেক্টেড হবে তার উপর বেসিস করে। আমরা মিউটেশনকে 2 ভাগে ভাগ করতে পারি, একটাকে মরফোলজিক্যাল মিউটেশন বলে আর একটাকে বায়োকেমিক্যাল মিউটেশন বলে। মরফোলজিক্যাল মিউটেশন হলো মরফোলজিক্যাল যে ক্যারেক্টার গুলো আছে, মানে তোমার বাইরে থেকে ভিজিবল, ফিজিক্যালি ভিজিবল যে ক্যারেক্টার গুলো আছে, এইগুলোতে যখন মিউটেশন ঘটবে তখন সেটাকে বলবো আমরা মরফোলজিক্যাল মিউটেশন। আর বায়োকেমিক্যাল মিউটেশন হলো যখন তোমার একটা চেঞ্জ হবে, কোনো একটা রিঅ্যাকশনের চেঞ্জ হবে, তখন সেটাকে বলবো আমরা বায়োকেমিক্যাল মিউটেশনস। মলিকুলার ইভেন্টস, বেসড অন মলিকুলার ইভেন্টস, মিউটেশনে কি কি মলিকুলার ইভেন্টস ঘটে তার উপর বেসিস করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিলিশন। কিসের ডিলিশন? বেস ডিলিশন, বেস এডিশন এন্ড বেস সাবস্টিটিউশন। এখানে বেস বলতে আমরা বুঝছি আসলে নাইট্রোজেনাস বেস যে আছে, এবং চেঞ্জটা কিন্তু আসলে নাইট্রোজেনাস বেসেই হয়। যত ধরনের মিউটেশনের চেঞ্জ, এটা কিন্তু তোমার নিউক্লিওটাইডে যে থাকে সুগার বা ফসফরিক অ্যাসিড, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না, চেঞ্জটা কিন্তু হয় বেসে, নাইট্রোজেনাস বেসে, দ্যাট মিন্স পিউরিন পাইরিমিডিন, দ্যাট মিন্স মোর স্পেসিফিক্যালি এটিজিসি। তাহলে বেস ডিলিশন বলতে আমরা বুঝি যে যে কোনো একটি নিউক্লিওটাইড এখান থেকে ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। সাপোজ একটা 6টি নিউক্লিওটাইড ছিল, সেখানে 5টি নিউক্লিওটাইড হয়ে যাবে। বেস এডিশন 6টি ছিল, সেখানে 7টি হয়ে যাবে। বেস সাবস্টিটিউশন যে 6টি আছে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোন একটি বেস চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ বেস সাবস্টিটিউশন। আচ্ছা, বেসড অন অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের উপর ডিপেন্ড করে বা অ্যামাইনো অ্যাসিড রিপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে আমরা 3 ভাগে পড়তে পারি, কারণ আলটিমেটলি তো আমাদের বেস থেকে কি তৈরি হবে। গত ক্লাসে আমরা বলছিলাম যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে বা আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, আলটিমেটলি আমাদের কতগুলো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি থাকবে। সেই অ্যামাইনো অ্যাসিডের রিপ্লেসমেন্টের উপর বেসিস করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিসসেন্স, একটা ননসেন্স, আর একটা হচ্ছে ফ্রেম শিফট। মিসসেন্স মানে একটি অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে, যেই নিউক্লিওটাইডটা চেঞ্জ হলো, নিউক্লিওটাইডের যে বেসটা চেঞ্জ হলো, এই বেসের জন্য অনলি একটি অ্যামাইনো অ্যাসিডকে সে চেঞ্জ করে ফেলবে, সেটা হচ্ছে মিসসেন্স। ননসেন্স মানে কি? ননসেন্স মানে হচ্ছে যার কোনো সেন্স নাই। তার মানে এই যদি কোনো একটা নিউক্লিওটাইড চেঞ্জের মাধ্যমে যে কোডনটা তৈরি হবে, সেটি যদি কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে না পারে, তখন সেটাকে বলবো আমরা ননসেন্স।
ফ্রেম শিফট, ফ্রেম মানে হচ্ছে আমরা যেটা বলি ওপেন রিডিং ফ্রেম, জিনের সময় আমরা বলছিলাম যে ওপেন রিডিং ফ্রেম, টোটাল ফ্রেমটাই যদি শিফট হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যায়, তার মানে কি ফ্রেম শিফট মানে হচ্ছে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে একটা প্রোটিনে সবগুলো অ্যামাইনো অ্যাসিড যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা ফ্রেম শিফট মিউটেশন। এরপর আসে কোথায় ঘটে, নেইবারিং জিন, নিকটবর্তী জিনকে তার এফেক্ট আছে কিনা তার উপর বেসিস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পোলার মিউটেশন আর একটা হচ্ছে নন পোলার মিউটেশন। পোলার মিউটেশন, যে পোলার মানে কি কাছাকাছি, ঠিক আছে, কাছের জিনকে ইনফ্লুয়েন্স করবে বা চেঞ্জ করবে তখন সেটাকে বলবো আমরা পোলার মিউটেশন, আর কাছের জিনকে যখন এফেক্ট করবে না তখন সেটাকে বলবো আমরা নন পোলার মিউটেশন। নেক্সট, মিউটেশনের এফেক্টটা কত বড়, বড় না ছোট তার উপর বেসিস করে আমরা দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রো মিউটেশন আর একটা হচ্ছে ম্যাক্রো মিউটেশন আর একটা হচ্ছে মাইক্রোপোলার মিউটেশন। ম্যাক্রো মিউটেশন লার্জ চেন, বড় ধরনের পরিবর্তন হবে, আর মাইক্রোপোলার মিউটেশন স্মল চেন, ছোট পরিবর্তন হবে। বেসড অন ইন্টেন্সিটি অফ ক্যারেক্টার এক্সপ্রেশন, এই মিউটেশনের ফলে যে ক্যারেক্টারটা এক্সপ্রেস করবে বা যে ক্যারেক্টার চেঞ্জ হবে সেই ক্যারেক্টারের ইন্টেন্সিটি কতটুকু তার উপর বেসিস করে আমরা চার ভাগে ভাগ করতে পারি। অ্যামরফিক মিউটেশন, হাইপোমরফিক মিউটেশন, আইসোঅ্যালিলিক মিউটেশন, হাইপারমরফিক মিউটেশন। অ্যামরফিক মানে চেঞ্জ হবে কিন্তু কোনো ক্যারেক্টার এক্সপ্রেশন করবে না, মানে ওই মিউটেশনের ফলে ক্যারেক্টারের কোনো চেঞ্জ হবে না। হাইপোমরফিক পার্শিয়ালি এক্সপ্রেস করবে। আইসোঅ্যালিলিক নো এফেক্ট, ক্যারেক্টার এক্সপ্রেশনে ওই জিনের কোনো এফেক্টই থাকবে না। আর হাইপারমরফিক ইনক্রিজড এক্সপ্রেশন, ওই ক্যারেক্টারের এক্সপ্রেশনটাকে অনেক পরিমাণে ইনহ্যান্স করবে। সো দিস আর দ্য বেসড অন দ্য ইন্টেন্সিটি অফ ক্যারেক্টার এক্সপ্রেশন। এই গেল আমাদের ক্লাসিফিকেশন। হ্যাঁ বলো। অ্যামরফিক আর আইসোঅ্যালিলিকের পার্থক্যটা তাহলে কি? হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন। অ্যামরফিক মানে ক্যারেক্টারের এক্সপ্রেশন হবে না, আমার কথা বুঝতে পারছো? সাপোজ আমি একটা টল প্ল্যান্টকে, মানে টল হবে না তো, এটা হচ্ছে বায়োকেমিক্যাল, এটা আসলে ছোট্ট মিউটেশন ঘটবে, সেখানে হলো একটি ক্যারেক্টারের এক্সপ্রেশনকে টোটালি বন্ধ করে দেবে। ডোমিনেন্ট মিউটেশন যেরকম, ডোমিনেন্ট মিউটেশনটা কি করে, ডোমিনেন্ট যদি মিউটেশন তাহলে রিসিসিভ অ্যালিলটাকে সে কি এক্সপ্রেস করতে দেবে? না স্যার, করতে দেবে না, টোটালি বন্ধ করে রাখবে। আর আইসোঅ্যালিলিক হচ্ছে ক্যারেক্টার এক্সপ্রেশন হবে কিন্তু ওই কোনো চেঞ্জ, ওই যে তোমার যে মিউটেশন হলো এটার কোনো এফেক্ট থাকবে না। বুঝছি স্যার, ক্যারেক্টারটা এক্সপ্রেস করবে কিন্তু এফেক্ট থাকবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন আছে ক্লাসিফিকেশনে? যদি কোশ্চেন না থাকে পরে আমরা যাব। এটা হচ্ছে দুই ধরনের ক্লাসিফিকেশন। প্রথমে আমি যদি একটু সামারি করি, একটা হচ্ছে ব্রড সেন্সে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ন্যারো সেন্সে ক্লাসিফিকেশন। ব্রড সেন্স আমরা দুই ভাগে ভাগ করি, ক্রোমোসোমাল মিউটেশন এবং জিন মিউটেশন। আর ন্যারো সেন্স মানে যদি আমি খুব সংকীর্ণভাবে চিন্তা করি তাহলে আমরা বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন বেস ধরে আমরা মিউটেশনকে ক্লাসিফাই করতে পারি। সেই জিনিসগুলো আমরা তখন আলোচনা করব। তাহলে তো আইসোঅ্যালিলিকটা ঠিক বোঝা গেল না। আইসোঅ্যালিলিক বোঝা গেল না মানে স্যার কোনো ক্যারেক্টার এক্সপ্রেশন হচ্ছে কিন্তু এটার উপর কোনো ইফেক্ট নাই, তাহলে মিউটেশনটা কিভাবে বুঝলাম যে মিউটেশন হলো এখানে? তাহলে এই যে তুমি ধরো এইরকম যদি আমি ননসেন্স মিউটেশন বলি, ননসেন্স মিউটেশনে কি ঘটবে? এই যে একটু উপরে যাও তাহলে তুমি বুঝতে পারবে। ননসেন্স মিউটেশন ডাজ নট কোড ফর এনি অ্যামাইনো অ্যাসিড। তো এই মিউটেশনটা অনেকটা এইরকম যে সাপোজ তুমি একটি ক্যারেক্টারের পরিবর্তন করার জন্য মিউটেশন করলা একটা বেসে, সেই বেসটা পরিবর্তন হলো কিন্তু তোমার ক্যারেক্টারের এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হলো না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। বুঝছো, মানে মিউটেশন ঘটছে কিন্তু ওই ক্যারেক্টারের এক্সপ্রেশনে কোনো ইনফ্লুয়েন্স করলো না। দ্যাট ইজ আইসোঅ্যালিলিক। আচ্ছা, এখন আসো তুমি স্যার ভাইটাল এন্ড সুপার ভাইটাল মিউটেশনটা একবার একটু যদি বুঝো। ভাইটাল এন্ড সুপার ভাইটাল, ভাইটাল সুপার ভাইটাল অনেকটাই একই রকম। একটা হচ্ছে ডু নট জেনারেলি ডু নট রিডিউস ভ্যারিয়েবিলিটি, আর সুপার ভাইটাল ডু নট রিডিউস ভ্যারিয়েবিলিটি। এখানে কিন্তু একটি টার্ম আছে জেনারেলি। যেমন ধরো 100টি প্ল্যান্ট, আমরা যেমন তার আগে একটা আমরা চিন্তা করি সাব ভাইটাল, আমরা কি বলছি লেস দ্যান 50% আর কিল, মানে 50%-এর বেশি, সরি 50%-এর কম মারা যাবে, তার মানে বেঁচে থাকবে কত 50%-এর বেশি। তাহলে ভাইটাল 50%-এর বেশি। এরপরে এখন যদি তোমার ধরো এখানে মিউটেশন করে দেখা গেল 95% বা 98% বেঁচে আছে,
সেটাকে আমরা বলতেছি ভাইটাল মিউটেশন। কারণ আমরা কি বলি, স্ট্যাটিস্টিক্যালি 5% পর্যন্ত যে কোনো ধরনের একটা এক্সপেরিমেন্টে যদি 100টি প্ল্যান্ট থাকে, সাপোজ 100টি প্ল্যান্টের ভিতর যদি 95টা মারা যায় বা 95টা বেঁচে থাকে, তখন সেটাকে কি বলি আমরা, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, তাই বলি না? তো এখানে আসলে সেইটি বোঝানোর কথা যে ভাইটাল মিউটেশন বলতে হয়তো তুমি 95% বেঁচে থাকবে, তখন সেটাকে আমরা ভাইটাল। আর সুপার ভাইটাল মানে 100 এ 100, এখানে কোনো রিডিউস হবে না, কোনো ভাবেই রিডিউস হবে না, একবার 100 এ 100। ভাইটালের ক্ষেত্রে এমন হতে পারে যে 99%, কিন্তু 1% তো ওখানে তাও তো তোমার মারা যাচ্ছে। কিন্তু সুপার ভাইটাল হলো একেবারে অ্যাকুরেটলি 100% সেটা এক্সপ্রেশন বা সেটা বেঁচে থাকবে। বুঝতে পারছো? ওকে স্যার, বুঝতে পারছি। জি স্যার। এনি মোর কোশ্চেন? আচ্ছা, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট চলে যাব মিউটেশনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টার থাকে মিউটেশনের মাধ্যমে। এখানে দেখো ব্লু কালারটা আমরা 5টা পয়েন্ট দিয়ে দিয়েছি এখানে। আসলে এই 5টা পয়েন্টই মেইন জিনিস, আর সেটাকে আমরা পরে ইলাবোরেট করে বাকিটা লিখছি। ফার্স্ট হচ্ছে, যদি আমরা বলি প্রথম পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ দ্য মিউটেশন আর রিসিসিভ। তার মানে যে মিউটেন্ট অ্যালিলটা তৈরি হয় সেটা তার ওয়াইল্ড টাইপের সাথে কম্পেয়ার করলে সবসময় ম্যাক্সিমাম, জেনারেলি কিন্তু আমি বলছি জেনারেলি রিসিসিভ থাকে। জেনারেলি কথার অর্থ হচ্ছে মোর দেন 90% অথবা মোর দেন 95%। র্যান্ডম, র্যান্ডম মানে কি, যে কোনো জায়গায় হইতে পারে। তুমি এই কথা, এটা আমি অলরেডি আগেও বলছি যে তুমি একটি ক্রোমোজোমকে মিউটেশন করার জন্য কোনো একটি মিউটেশন দ্বারা ট্রিটমেন্ট করলা, তুমি কিন্তু বলতে পারবে না যে এই মিউটেশনটা ওই জায়গাতেই হবে, কারণ ওই কেমিক্যাল বা ওই এজেন্ট দ্বারা, ওই এজেন্ট যে কোনো জায়গায় একটি ক্রোমোজোমের একটি ডিএনএ যে কোনো জায়গায় গিয়ে সে চেঞ্জ করতে পারে। দ্যাট ইজ নোন অ্যাজ র্যান্ডম। দ্যাট মিন্স ইন টার্ম অফ টাইম অফ অকারেন্স এন্ড জিন ইন হুইচ দে অকার, তারা কোথায় ঘটবে কিভাবে ঘটবে এটা টোটালি র্যান্ডম। হার্মফুল, most mutations are harmful। দেখো ব্র্যাকেটে একটা জিনিস লেখা আছে, 0.1% of induced mutation are beneficial। মানে যদি আমি 100টি মিউটেশন করি, তার মানে 99.999% আমাদের কি হয়, হার্মফুল মিউটেশন হয়। অনলি 0.1% আমরা পাবো বেনিফিশিয়াল মিউটেশন। রিকারেন্ট মিউটেশন, সাপোজ তুমি একটি জিনকে একবার মিউটেশন করলে, করে তুমি পরেবার ওই প্ল্যান্টটাকে, ওই মিউটেন্ট প্ল্যান্ট যে তৈরি হলো সেই মিউটেন্ট অর্গানিজমটাকে আরেকটা জিনের জন্য মিউটেশন, আরেকটা জিনের মিউটেশন করার জন্য মিউটেশন করলা, ইনডিউস মিউটেশন করলা, দেখা যাবে কি ওই একই জিনই আবার মিউটেশন হয়েছে, মিউটেশনে অন্য একটা ফর্মে চলে গেছে। দ্যাট ইজ নোন অ্যাজ রিকারেন্ট। দ্যাট মিন্স সেম জিন may mutate again and again in defined individual and defined generations. Last point, pleiotropy, induced recurrent gene like corona। হ্যাঁ অবশ্যই, রিকারেন্ট মিউটেশন লাইক করোনা, করোনার যে আরএনএ ভাইরাস, আরএনএ আছে, করোনা ভাইরাসের যে আরএনএ সেখানে রেগুলার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে রিকারেন্ট মিউটেশন। যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, এক অফস্প্রিং থেকে আরেক অফস্প্রিং এ, একটা প্ল্যান্ট থেকে আরেকটা কোথাও যাচ্ছে তখনই সে তার মিউটেশন করে তার চেঞ্জ হচ্ছে। দিস ইজ রিকারেন্ট মিউটেশন। ঠিক আছে? আচ্ছা, প্লিওট্রফি, এটি আসলে প্লিওট্রপিক্যাল এফেক্ট আমরা বলতে পারি, যে ইনডিউস মিউটেশন কমনলি শো প্লিওট্রপি। আমরা কি জানি যে একটি ক্যারেক্টার কয়বার জিন দ্বারা কন্ট্রোল হয়? অ্যাকর্ডিং টু মেন্ডেলস ল এক পেয়ার জিন দ্বারা কন্ট্রোল হয়। আচ্ছা, এরপর আমরা দেখলাম কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, সেখানে কি দেখলাম একটি ক্যারেক্টার অনেকগুলো জিন দ্বারা কন্ট্রোল হয়। কিন্তু প্লিওট্রপি হচ্ছে একটি জিন অনেকগুলো ক্যারেক্টারকে ছোট ছোট করে কন্ট্রোল করবে, মানে অনেকগুলো ক্যারেক্টারের এক্সপ্রেশনে একটি জিনের যখন ইনফ্লুয়েন্স থাকবে তখন সেটাকে বলবো আমরা প্লিওট্রপি। সো দিস 5 আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ মিউটেশন। মলিকুলার বেসিস, আসলে কি ঘটে? মলিকুলার বেসিস, মলিকুলার মানে কি ঘটে আসলে জিন অর পয়েন্ট মিউটেশনে কি ঘটে? আমরা কিন্তু দুই ধরনের মিউটেশন বলছিলাম, একটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন আর একটা জিন অর পয়েন্ট মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনের মলিকুলার ইভেন্ট হচ্ছে তোমার টোটাল ক্রোমোজোমের নাম্বার, ক্রোমোজোমের স্ট্রাকচার এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন জিন এবং পয়েন্ট মিউটেশনের যে মলিকুলার বেসিস সেটি আমরা এখানে আলোচনা করব। তিনটা ঘটনা ঘটতে পারে, একটিকে বলা হয় বেস সাবস্টিটিউশন, একটিকে বলা হয় বেস এডিশন, আরেকটিকে বলা হয় বেস ডিলিশন। বেস সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মানে কি?
রিপ্লেস করা। সাবস্টিটিউশন মানে হচ্ছে রিপ্লেস করা। বেস সাবস্টিটিউশন মানে একটি বেসকে রিপ্লেস করবে। সেটার আবার দুইটা ভাগ আছে, একটাকে বলে আমরা ট্রানজিশন আর একটাকে বলে ট্রান্সভার্সন। কয় ধরনের বেস থাকে? কয়টা বেস থাকে? একটা ডিএনএ তে কয় ধরনের বেস থাকে? দুই ধরনের, পিউরিন বেস অথবা পাইরিমিডিন বেস। আচ্ছা, যখন এই বেসটা পিউরিন বেস বা পাইরিমিডিন বেসটা চেঞ্জ হবে তখন সেটাকে বলছি আমরা বেস সাবস্টিটিউশন। যদি মোর স্পেসিফিক্যালি যায়, যদি একটি পিউরিন বেস আরেকটি পিউরিন বেস দ্বারা সাবস্টিটিউট হয় তখন সেটাকে বলবো আমরা ট্রানজিশন। আর যদি এমন ঘটে যে একটি পিউরিন বেস আরেকটি পাইরিমিডিন বেস দ্বারা রিপ্লেস হয় তখন সেটাকে বলবো আমরা ট্রান্সভার্সন। বুঝতে পারছো? আচ্ছা, ট্রানজিশন আর ট্রান্সভার্সন। সাপোজ আমার একটি ডিএনএ তে পিউরিন বেস আছে, সেই পিউরিন বেস যদি আরেকটি পিউরিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয়, অথবা একটি পাইরিমিডিন বেস আছে, সেই পাইরিমিডিন বেস আরেকটি পাইরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে আমরা বলি ট্রানজিশন। যেমন এখানে পাইরিন বেস কি কি বলো দেখি? আমরা নরমাল জানি কি পাইরিমিডিন বেস অ্যাডিনিন এবং গুয়ানিন। অ্যাডিনিন এবং গুয়ানিন, এখন যদি এটা জি দ্বারা রিপ্লেস হয় অথবা জিটা এ দ্বারা রিপ্লেস হয় তখন সেটাকে বলবো আমরা ট্রানজিশন। আর ট্রান্সভার্সন হলো পিউরিন বেস রিপ্লেস হবে পাইরিমিডিন দ্বারা অথবা পাইরিমিডিন বেস রিপ্লেস হবে পিউরিন দ্বারা। যদি এ রিপ্লেস হয় টি দ্বারা অথবা জি রিপ্লেস হয় সি দ্বারা তখন সেটাকে বলবো আমরা ট্রান্সভার্সন। আর অ্যাডিশন এবং ডিলিশন, এটা তো তোমরা, অ্যাডিশন মানে যুক্ত হওয়া, নিউক্লিওটাইড যুক্ত হবে, বেস যুক্ত হবে, আর ডিলিশন মানে হচ্ছে বেস ডিলিট হয়ে যাবে। যে বেস সিকোয়েন্স ছিল সেখান থেকে একটা বা দুইটা বেস ডিলিট হয়ে যাবে। দ্যাট ইজ বেস অ্যাডিশন এন্ড দ্যাট ইজ বেস ডিলিশন। সো দিস ফোর আর দ্য মেজর মলিকুলার ইভেন্টস অফ জিন অর পয়েন্ট মিউটেশন। কজেস অফ মিউটেশন, কি কারণে মিউটেশন হয়, কি কারণে মিউটেশন ঘটতে পারে? আমরা বলছি যে দুই ধরনের মিউটেশন হতে পারে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন আর একটা হচ্ছে ইনডিউস মিউটেশন। ইনডিউস মিউটেশন যদি আমি প্রথমে বলি, যদি সিম্পলি বলি যে কোনো একটা মিউটাজেন, যে কোনো একটা কেমিক্যাল যে যদি আমরা ট্রিটমেন্ট করি তখনই সেটাকে বলবো আমরা ইনডিউস মিউটেশন, তখন সেখানে একটা মিউটেশন ঘটবে। কিন্তু স্পন্টেনিয়াস মিউটেশন, যেটা আমরা বলছি স্বতঃস্ফূর্ত মিউটেশন, এটা কখন ঘটে, কিভাবে ঘটে, এটিকে আমরা কিভাবে প্রকাশ করব? সেটির কতগুলো, চারটা কারণে ঘটতে পারে। নাম্বার 1, মুভমেন্ট অফ ট্রান্সপোজন। নাম্বার 2, ডিএনএ রেপ্লিকেশন। নাম্বার 3, ডিঅ্যামিনেশন। নাম্বার 4, ডিপিউরিনেশন। আচ্ছা, প্রথমটা যদি আমরা আসি, মুভমেন্ট অফ ট্রান্সপোজন। ট্রান্সপোজন বোঝো তোমরা? না স্যার। ট্রান্সপোজন হচ্ছে, এটাকে আরেকটা নাম আছে ট্রান্সপোজেবল এলিমেন্টস। দ্যাট মিন্স ট্রান্সফার হইতে পারে কোনো একটা ডিএনএ এর কোনো একটি ফ্র্যাগমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটাকেই বলা হয় ট্রান্সপোজন বা ট্রান্সপোজেবল এলিমেন্টস। তোমার একটা ডিএনএ আছে, সেই ডিএনএ এর একটা পোরশন ভেঙে গেল, অথবা তোমার একটা ডিএনএ আছে বা একটা ক্রোমোজোম আছে, আর একটা ক্রোমোজোম থেকে ছোট্ট একটু পার্ট ভেঙে এসে এখানে যুক্ত হলো, দ্যাট ইজ দ্য মুভমেন্ট অফ ট্রান্সপোজন। এটা সিমিলার ক্রোমোজোমে হতে পারে, সিমিলার ডিএনএ সিকোয়েন্স হতে পারে, অথবা ডিফারেন্ট ডিএনএ সিকোয়েন্স হতে পারে, ডিফারেন্ট ক্রোমোজোমে হতে পারে। আচ্ছা, নাম্বার 2, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের সময় হইতে পারে। ডিএনএ রেপ্লিকেশন আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওভাল পেয়ারিং আর একটা অ্যাডিশন অর ডিলিশন। ওভাল পেয়ারিং, এটাকে যদি আমি খুবই সিম্পলি বলতে যাই, সেটি হলো এটি অনেকটা সাবস্টিটিউশনের মতো, যে যখন ডিএনএ রেপ্লিকেশন হবে তখন যেখানে এ আসার কথা ছিল সেখানে যদি এর একটি অল্টারনেটিভ ফর্ম চলে আসে যায়, বা যেখানে টি আসার কথা ছিল সেখানে যদি টি না আসে টির একটা অল্টারনেটিভ ফর্ম চলে আসে যায়, সেটাকে বলা হয় ওভাল পেয়ারিং। দ্যাট মিন মিসম্যাচ পেয়ারিং। যেভাবে পেয়ারিং হওয়ার কথা ছিল সেইভাবে না হয় যে কোনো একটা নিউক্লিওটাইড যদি মিসম্যাচ ভাবে পেয়ারিং করে তখন সেটাকে বলবো আমরা ওভাল পেয়ারিং। আর অ্যাডিশন এবং ডিলিশন হলো যুক্ত হওয়া অথবা বিয়োগ হওয়া। যখন ডিএনএ রেপ্লিকেশন হবে তখন একটা নতুন নিউক্লিওটাইড, একেবারে নতুন। ওভাল পেয়ারিং আর অ্যাডিশনের মধ্যে পার্থক্য হচ্ছে ওভাল পেয়ারিং হচ্ছে যেটি আছে সেটিকে সাবস্টিটিউট করবে, চেঞ্জ হবে। আর অ্যাডিশন আর ডিলিশন হলে নতুন একটা নিউক্লিওটাইড যুক্ত হবে অথবা নতুন একটা নিউক্লিওটাইড সেখান থেকে বিচ্ছিন্ন হবে। ডিঅ্যামিনেশন, আমরা জানি অ্যামাইনো গ্রুপ থাকে বেসে, সবসময় নাইট্রোজেনের বেসে একটি অ্যামাইনো গ্রুপ থাকে। সেই অ্যামাইনো গ্রুপ যদি ডিলিটেড হয়ে যায়, অ্যামাইনো গ্রুপ যদি চেঞ্জ হয় কিটো গ্রুপ হয়ে যায়, ইমিউনো গ্রুপ চেঞ্জ হয়ে কিটো গ্রুপ হয়ে যায়, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু মিউটেশন ঘটবে। দ্যাট ইজ ডিঅ্যামিনেশন।
আর ডিপিউরিনেশন যে পিউরিন বেসের যদি কোনো চেঞ্জ হয়ে যায়, স্পেশালি আমরা এটা দেখি আমরা অ্যাডিনিনের ক্ষেত্রে বিভিন্ন রকম টটোমার এখানে চলে আসে। টটোমার কি সেটা আমি লাস্ট স্লাইডে বলবো, সো এখন আর ওখানে আমি যাইতেছি না। টটোমার মানে হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ এ বেস। এই যে ATGC আছে এর অল্টারনেটিভ কিছু ফর্ম আছে। গত ক্লাসে আমি বলছিলাম যে প্রিকারসর যেখান থেকে তৈরি হয় সেটার কিছু ফর্ম আছে, সেইটার যদি কোনো চেঞ্জ হয় তখন সেটাকে বলবো আমরা ডিপিউরিনেশন। So these are the main causes of mutation. এই সব মেইন কারণে মিউটেশন হয়। স্পন্টেনিয়াস মিউটেশন হয় 4টি কারণে, আর বলে ইনডিউস মিউটেশন হয় একটি স্পেসিফিক কারণে, সেটা হলো তুমি যদি কোনো একটা মিউটাজেন ইউজ করো তখন সেটির কারণে আমাদের মিউটেশন ঘটতে পারে। এখন আসলে আমরা মিউটাজেন, এতক্ষণ আমরা বললাম যে এখন এরপরে কথাগুলো বলবো আমরা। হ্যাঁ বলো। ট্রান্সপোজন কি একটু আরেকবার বললে ভালো স্যার, প্রবলেমের কারণে বুঝতে পারি। আচ্ছা বলতেছি, তোমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না, আমি বলছি। ট্রান্সপোজন হলো ট্রান্সপোজেবল, এটাকে আরেকটা নাম হচ্ছে ট্রান্সপোজেবল এলিমেন্টস। আচ্ছা, ট্রান্সপোজেবল এলিমেন্টস মানে হচ্ছে একটা এলিমেন্টস বা একটা ডিএনএ সিকোয়েন্স যার অ্যাবিলিটি আছে এক জায়গায় থেকে গিয়ে আরেক জায়গায় ভিতরে প্রবেশ করা। ডিএনএ এর একটি জায়গা থেকে আরেকটি জায়গায় গিয়ে সে প্রবেশ করে। That is transposon. Is it in the same DNA? Of course, no. Maybe same DNA or different DNA. Oh, okay. So now mutagen, আমরা যে ইনডিউস মিউটেশন ঘটি সেটার আমরা এখন আলোচনা করব। মিউটাজেন, জান্নাতুল ফেরদৌস, raised your hand. স্যার ডিঅ্যামিনেশনটা আরেকবার বললে ভালো হতো। ডিঅ্যামিনেশন অ্যামাইনো গ্রুপ, তোমার প্রতিটা নাইট্রোজেনের বেস তোমরা যদি একটু স্টাডি করো, বায়োকেমিস্ট্রিক্যাল যদি স্টাডি করো বা তুমি যে ইন্টারনেটে দেখবা, যখনই একটি নাইট্রোজেন বেস, দ্যাট মিন্স অ্যাডিনিন বা থায়ামিন। তার আমি একটু দেখি শেষের স্লাইডে একটা পিকচার থাকতে পারে, এই যে না এটা নাই, তুমি একটু ইন্টারনেটে সার্চ দেবা, সেটি হচ্ছে দেখবা নাইট্রোজেনের বেসের স্ট্রাকচার কি রকম। সেই স্ট্রাকচারে দেখবা অ্যামাইনো গ্রুপ থাকে। অ্যামাইনো গ্রুপ মানে NH2, নাইট্রোজেন হাইড্রোজেন, এটাকে বলা হয় অ্যামাইনো গ্রুপ। তো এই অ্যামাইনো গ্রুপ থেকে যখন ইমিনো গ্রুপ চেঞ্জ হয়, ইমিনো গ্রুপ হয়ে যায়, তার মানে NH2 থেকে যখন NH হয়ে যায় তখন এটা অ্যামাইনো গ্রুপে একটা চেঞ্জ হয়, এটিকে বলা হয় ডিঅ্যামিনেশন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসলাম আমরা কি এজেন্ট হুইচ কজ মিউটেশন। যে সকল এজেন্ট মিউটেশন ঘটায় তাকে বলি আমরা মিউটেশন। মিউটেশন আবার দুই রকম আছে। মিউটেশন দুই রকম আছে, একটাকে বলা হয় ফিজিক্যাল মিউটেশন, একটাকে বলা হয় কেমিক্যাল মিউটেশন। একটা ফিজিক্যাল মিউটেশন, একটা কেমিক্যাল মিউটেশন। আচ্ছা, ফিজিক্যাল মিউটেশন এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেডিয়েশন আর একটা হচ্ছে টেম্পারেচার শক। রেডিয়েশন মানে হচ্ছে রে, যে কোনো ধরনের রে যদি আমরা এক্সপোজ করে কোনো একটি অর্গানিজমকে মিউটেশন ঘটায় তখন সেইটাকে বলা হয় রেডিয়েশন বা এক ধরনের ফিজিক্যাল এজেন্ট। আর যখন আমরা কোনো একটি টেম্পারেচার, হাই টেম্পারেচার দিয়ে ডিএনএ কে নষ্ট করি বা ডিএনএ কে চেঞ্জ করি তখন সেটাকে বলা আমরা টেম্পারেচার শক। রেডিয়েশনের আবার দুই ধরনের ভাগ আছে, দুইটা ক্লাসিফিকেশন আছে, একটাকে বলা হয় আয়োনাইজিং রেডিয়েশন আর একটাকে বলা হয় নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের মেইন ক্যারেক্টার হলো এটির ওয়েভলেন্থ। আয়োনাইজিং রেডিয়েশনের ওয়েভলেন্থ থাকবে শর্ট। যে সকল রেডিয়েশনের ওয়েভলেন্থ থাকবে শর্ট সেটার পেনিট্রেশন ক্যাপাসিটি কি হবে, বেশি হবে না কম হবে? বেশি হবে। সো আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং এর মধ্যে এটি মেইন পার্থক্য, যে অ্যাকশন ক্যাপাসিটি বা পেনিট্রেশন ক্যাপাসিটি হবে কুইক, আর যেহেতু নন আয়োনাইজিং রেডিয়েশন লং ওয়েভলেন্থ এর পেনিট্রেশন ক্যাপাসিটি হবে কম, দ্যাট মিন্স লেস পেনিট্রেশন। তারপরে এখানে দেখো আয়োনাইজিং রেডিয়েশন আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্টিকুলেট আর একটা হচ্ছে নন পার্টিকুলেট। পার্টিকুলেটের প্রথম দুইটা ক্যারেক্টার সেম, যেমন ধরো শর্ট ওয়েভলেন্থ হাইলি পেনিট্রেশন, নিচেরটা দেখো শর্ট ওয়েভলেন্থ হাইলি পেনিট্রেশন। পার্থক্য কোথায়? একটা হচ্ছে ডেন্সলি আয়োনাইজিং, একটা হচ্ছে স্পার্সলি আয়োনাইজিং। মানে কি হলো, ডেন্সলি মানে কি, যে জায়গায় করবে সেটি কম একটু অল্প একটু জায়গায় কিন্তু তার ঘনত্ব থাকবে বেশি। আর স্পার্সলি মানে পুরো একটা ডিএনএ এর বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে করবে, সেটাকে বলবো আমরা স্পার্সলি আয়োনাইজিং রেডিয়েশন।
তারপরে এখানে एग्जांपल দেওয়া আছে যেমন আলফা রে, বিটা রে, ফার্স্ট নিউট্রন, থার্মাল নিউট্রন, এগুলো হচ্ছে particulate ionizing radiation, then X-ray, gamma ray, these are the non-particulate ionizing radiation. স্যার আয়োনাইজিং বলতে কি বোঝাচ্ছে, মানে আয়ন ক্রিয়েট করবে? হ্যাঁ, আয়োনাইজিং মানে হচ্ছে আয়োনাইজ করবে। যেমন ধরো ওয়াটারকে আয়োনাইজ করলে কি তৈরি হয়? আয়োনাইজেশন মানে কি? যে ইলেকট্রন আর প্রোটনের যে মুভমেন্ট। সবাই একটু ইয়ে করো, তোমরা সাইলেন্ট মিউট রাখো, নয়েজ আসে মাঝে মাঝে খুব। কে প্রশ্ন করলো আমাকে, সে কি বুঝতে পারছো আমি কি বলছি? আয়োনাইজেশন যে আয়োনাইজ করবে, তার মানে একটি স্টেবল মলিকিউলকে থেকে ইলেকট্রন বের করে দেবে অথবা ইলেকট্রন ঢুকিয়ে দেবে, তখনই সেটা আয়োনাইজিং। একটি নরমাল মলিকিউল থেকে যখন একটা ইলেকট্রন বের হবে অথবা ইলেকট্রন কমে যাবে, তখনই সেটাকে আমরা বলি আয়োনাইজেশন। আচ্ছা, এরপরে আসো আমরা এখন কেমিক্যাল মিউটেশন। কেমিক্যাল মিউটেশন, ফিজিক্যাল মিউটেশন যেগুলো ফিজিক্যাল কোন একটি এলিমেন্ট বা ফিজিক্যাল কোন ফ্যাক্টর দ্বারা যখন মিউটেশন হয় সেগুলো আমরা ফিজিক্যাল বললাম। এখন হচ্ছে কেমিক্যাল, দ্যাট মিন্স কোন একটি কেমিক্যাল, লিকুইড কেমিক্যাল। বলো স্যার, আমরা রেডিয়েশন ছাড়া কি আয়োনাইজিং অন্যভাবে করতে পারি না? আমরা রেডিয়েশনই কেন ইউজ করতেছি? রেডিয়েশনের মেইন কাজটাই তো আয়োনাইজ করা। স্যার নন আয়োনাইজিংও তো হচ্ছে, শুধু আয়োনাইজিং তো হচ্ছে না। তুমি প্রশ্নটা আরেকবার আমাকে একটু বলবা? মানে স্যার আমরা রেডিয়েশনটা করতেছি আয়োনাইজিং এর জন্য আপনি বললেন, কিন্তু স্যার আমরা তো নন আয়োনাইজিং নট অনলি ফর আয়োনাইজেশন। এখানে দেখো দুইটা ক্লাসিফিকেশন আছে, রেডিয়েশনের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে আয়োনাইজিং, আয়োনাইজ করবে, আর একটা হচ্ছে আয়োনাইজ করবে না কিন্তু চেঞ্জ করবে। স্যার সেটা আমরা আয়োনাইজটা যদি আমরা রেডিয়েশন ইউজ না করি, আমরা অন্য কিছু দিয়েও তো আয়োনাইজ করতে পারি। হ্যাঁ, আয়োনাইজ করলে তো তোমার ওই অ্যাটমটা চেঞ্জ হয়ে যাবে, ওই ডিএনএ নাইট্রোজেনের বেসটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যে কোনো ধরনের একটা কেমিক্যাল দেখ, কিন্তু নরমালি যে মিউটেশনের ক্ষেত্রে আমরা রেডিয়েশন ইউজ করি। এখন ফিজিক্সের ভাষায় আমরা তো যে কোনো ভাবে আয়োনাইজেশন করতে পারি, যে কোনো একটা অ্যাটমকে আমরা যে কোনো ভাবে তার থেকে ইলেকট্রন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা করতে পারি, ইলেকট্রন ইজেক্ট করতে পারি অথবা ইলেকট্রন যোগ করতে পারি, অ্যাডিশন করতে পারি, ডিলিশন করতে পারি। কিন্তু মিউটেশনের ক্ষেত্রে আমরা রেডিয়েশনটা মেইনলি ইউজ করি। ওকে স্যার। আচ্ছা, এরপরে আসো কেমিক্যাল, যে আমরা যখন কোনো কেমিক্যাল ইউজ করে আমরা আয়োনাইজেশন করব, সরি যখন কোনো কেমিক্যাল ইউজ করে আমরা মিউটেশন করব তখন সেটাকে কেমিক্যাল মিউটেশন বলে। এই কেমিক্যাল মিউটেশনের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কেমিক্যাল এফেক্টিং রেপ্লিকেটিং অ্যাজ ওয়েল অ্যাজ নন রেপ্লিকেটিং ডিএনএ, আর একটা হচ্ছে কেমিক্যালস এফেক্টিং অনলি রেপ্লিকেটিং ডিএনএ। মানে কিছু কেমিক্যাল আছে যেটা ডিএনএ রেপ্লিকেশনের সাথে সংযুক্ত না, রিয়েলের রেপ্লিকেশন হোক বা না হোক ওই কেমিক্যাল গুলো মিউটেশন ঘটাইতে পারে। আর কিছু কেমিক্যাল আছে যেটা শুধুমাত্র যখন ডিএনএ রেপ্লিকেশন হবে তখনই শুধুমাত্র মিউটেশনটা ঘটাইতে পারবে। তো এখন মানে রেপ্লিকেশন হোক বা না হোক, এইরকম ডিএনএ কে যারা কেমিক্যাল যে কেমিক্যাল মিউটেশন করতে পারে সেটাকে আবার তিনটা ভাগ আমরা বলছি। একটা হচ্ছে অ্যালকাইলেটিং এজেন্ট, এক ধরনের ডাই। অ্যালকাইলেটিং এজেন্ট কি? অ্যালকাইলেটিং এজেন্ট হলো যে সকল কেমিক্যালে অ্যালকাইল গ্রুপ থাকে, ইথানল, মিথানল, এই যে এই গ্রুপগুলা, যে সকল কেমিক্যালে ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ এগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যালকাইল এজেন্টের অন্তর্ভুক্ত। আর অ্যালকাইলেটিং এজেন্ট কি কি ভাবে মিউটেশন ঘটে, ওই যে মলিকুলার বেসিস যে আমরা বললাম তার তিনটা ভাগে। দ্যাট মিন্স ট্রানজিশন, ট্রান্সভার্সন, দ্যাট মিন্স সাবস্টিটিউশন অথবা ফ্রেন্ডশিপ মিউটেশন, তার মানে অ্যামাইনো অ্যাসিডটাকে সে চেঞ্জ করবে। তারপরে কিছু एग्जांपल দেওয়া আছে, দেখো ইএমএস, ইথাইল মিথেন সালফোনেট, মিথাইল মিথেন সালফোনেট, মাস্টার্ড গ্যাস, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন দুই একটা एग्जांपल তোমরা জাস্ট মনে রাখো। নাম্বার বি, ডিঅ্যামিনেশন এজেন্ট। ডিঅ্যামিনেশন এজেন্ট কি কি এজেন্ট দ্বারা ডিঅ্যামিনেশন ঘটা হয়? যেমন কস ট্রানজিশন। ট্রানজিশন কি মনে আছে? মলিকুলার বেসিস আমরা বললাম ট্রানজিশন কি, যে একটি পিউরিন বেস কি হবে আরেকটি পিউরিন বেস দ্বারা চেঞ্জ হবে, অথবা একটি পাইরিমিডিন বেস আরেকটি পাইরিমিডিন বেস দ্বারা চেঞ্জ হবে। সেটার एग्जांपल আছে এখানে নাইট্রাস অ্যাসিড। তারপরে তোমার ধরো আক্রিডিন ডাই, এটা এক ধরনের ডাই, এটা রিয়ারলি ইউজড, আর কি খুব বেশি ইউজ হয় না, রিয়ারলি ইউজ, কারণ এটা হচ্ছে খুবই একটি হার্মফুল।
এদের মেইন এক্সাম্পল যেমন ধরো এখানে দেওয়া আছে ইথিডিয়াম ব্রোমাইড। তোমরা যারা ধরো পরবর্তীতে ভবিষ্যতে বায়োটেকনোলজি বা জিন ইলেকট্রোফোরেসিস এগুলো নিয়ে ক্লাস করবা, তারা এই ওয়ার্ডটা ইউজ করবা, দেখবা ইথিডিয়াম ব্রোমাইড। এটা কিন্তু আমরা ইউজ করি জেল ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে ডিএনএ কে স্টেনিং করার জন্য। তো এটি একটি কার্সিনোজেন, এটিকে বলা হয় কার্সিনোজেন। এটি কিন্তু হাইলি মিউটোজেনিক, খুব সাবধানে ইউজ করতে হয়। এরা কিভাবে কাজ করে, এই কেমিক্যাল গুলো যে বেস গুলো থাকে, দুইটা বেস আছে, সাপোজ দুইটা বেসের ভিতর মাঝখানে যে এটা যুক্ত হয়, যুক্ত হওয়ার এই ফেনোমেননটাকে বলা হয় ইন্টারক্যালেশন। ইন্টারক্যালেশন, আচ্ছা, যুক্ত হয় কি করবে, ইনক্রিজ রিজিডিটি বিটুইন হেলিক্স এন্ড রিজাল্ট ডিস্টার্বিং ডিএনএ রেপ্লিকেশন। যখনই তোমার দুইটা বেসের ভিতর, সাপোজ দুইটা বেসের ভিতর একটি ইনার্ট ম্যাটেরিয়াল যুক্ত হবে, তখন যেভাবে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার কথা, দেখা যাবে ডিএনএটা রেপ্লিকেশন হচ্ছে না। ওই জায়গায় হাইড্রোজেন বন্ড ভেঙে গেছে নাইট্রোজেনাস বেসে, কিন্তু ওই ইন্টারক্যালেটিভ প্রোডাক্ট বা ওই কেমিক্যাল থাকার জন্য তারা আর আলাদা হইতে পারতেছে না। ফলে সেখানে একটি মিউটেশনের মতো কিছু একটি ঘটে যেতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আছে দেখো কেমিক্যালস অ্যাফেক্টিং অনলি রেপ্লিকেটিং ডিএনএ। শুধুমাত্র যখন ডিএনএ রেপ্লিকেশন হয় ওই সময় কিছু মিউটেশন ঘটে কিছু কেমিক্যাল। সেই কেমিক্যাল গুলোর উদাহরণ হলো যেমন 2-অ্যামাইনো-পিউরিন, 5-ব্রোমো-ইউরাসিল। এই 2-অ্যামাইনো-পিউরিন এটি হচ্ছে যেমন যে কোনো একটা পিউরিন বেস, যেমন পিউরিন বেস মানে অ্যাডিনিন অথবা গুয়ানিন। এই অ্যাডিনিন অথবা গুয়ানিনের একটি অল্টারনেটিভ ফর্ম, এই অল্টারনেটিভ ফর্মটাকে আমরা বলছি টটোমার, অল্টারনেটিভ ফর্ম টটোমার, অথবা 5-ব্রোমো-ইউরাসিল। এই দুইটা কেমিক্যাল দিয়ে আমরা সাধারণত যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, রেপ্লিকেটিং ডিএনএ কে অনেক সময় মিউটেশন ঘটানো হয়ে থাকতে পারে। এখানে বোঝা গেছে? এখানে কার কোন কোশ্চেন আছে? ওকে, নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। এফেক্ট অফ স্যার টটোমারিকটা আরেকবার একটু স্যার। টটোমারিক আমি লাস্ট স্লাইডে তোমাদের জন্য স্পেশাল রাখছি, এখানে আর বলতে যাচ্ছি না, বুঝছো? লাস্ট স্লাইড শুধু টটোমারিক শীটটা কিভাবে ঘটে সেটি আছে। তোমার এখানে যদি টটোমারটা এইটুকু মনে রাখো যে টটোমার হচ্ছে একটি অল্টারনেটিভ ফর্ম, যেমন আমরা অ্যালিল বলতেছি অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন, যে টটোমার হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ নাইট্রোজেনাস বেস। সেটা পিউরিন বেসও হইতে পারে, পাইনিমিডিন বেসও হইতে পারে। যখন সাপোজ যেখানে অ্যাডিনিন আসার কথা সেখানে অ্যাডিনিন যুক্ত না হয় 2-অ্যামাইনো-পিউরিন যুক্ত হচ্ছে, দ্যাট ইজ টটোমারিক শিফট। এটি কেন হচ্ছে? মিসম্যাচ, মানে দুইটার স্ট্রাকচার একই রকম, 2-অ্যামাইনো-পিউরিন অথবা অ্যাডিনিন দুইটার স্ট্রাকচার একই রকম, শুধুমাত্র হয়তো একটি, যেমন ডিঅ্যামিনেশনের ক্ষেত্রে বললাম যে একটা অ্যামাইনো গ্রুপ চেঞ্জ হয়ে ইমিনো গ্রুপ হয়ে গেছে, NH2 চেঞ্জ হয়ে NH হয়ে গেছে, তার মানে কি বাকি স্ট্রাকচার গুলো তার একই রকম আছে। তো যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন ডিএনএর যে হঠাৎ করে হয়ে গেল কি, ওই যে অ্যাডিনিন আসার কথা ওখানে অ্যাডিনিন না এসে 2-অ্যামাইনো-পিউরিন চলে আসে। দিস ইজ টটোমেটিক শিফট, মানে যেটি আসার কথা সেটি না আসে, তার যদি অল্টারনেটিভ একটি ফর্ম ওইখানে গিয়ে ডিএনএ রেপ্লিকেশনের সময় নাইট্রোজেনাস বেসের সাথে যুক্ত হয়, সেটাকে আমরা বলছি টটোমেটিক শিফট। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো এফেক্ট অফ ফিজিক্যাল মিউটেশন ইন কজিং মিউটেশন। এখানে যা লেখা আছে সেটা আমি এইখানে আসলে ডিসকাস করব। এই যে একটু আগে তোমরা প্রশ্ন করলে যে আয়নাইজিং রেডিয়েশন কিভাবে ঘটে বা আয়নাইজেশন কিভাবে ঘটে, সেটির একটি স্ট্রাকচার দেওয়া আছে এখানে, যেখানে বলা হচ্ছে যখন কিভাবে, মানে এটা আসলে ফিজিক্যাল মিউটেশন কিভাবে কাজ করে সেটির একটি কনসেপ্ট। এটি কিন্তু অনলি ওয়ান কনসেপ্ট, এরকম অনেক কনসেপ্ট আছে। যেমন হইতে পারে যে একটি সেলের ভিতর দিয়ে যখন রেডিয়েশন পাস হবে, যদি আয়নাইজিং রেডিয়েশন হয় বা আয়নাইজ করার ক্ষমতা থাকে তার, তখন সে ওয়াটার মলিকুল, প্রতিটা সেলের ভিতরে সবচেয়ে বেশি কি থাকে? ওয়াটার মলিকুল। সেই ওয়াটার মলিকুলকে আয়নাইজ করে, আয়নাইজ করে সেটা পজিটিভ ওয়েতেও করতে পারে, নেগেটিভ ওয়েতেও করতে পারে। দেখো একটা দেওয়া আছে H2O প্লাস আর একটা হচ্ছে H2O মাইনাস। H2O প্লাস মানে ওই অ্যাটম থেকে একটি ইলেকট্রন বের হয়ে গেছে, আর H2O মানে ওই অ্যাটম থেকে একটি ইলেকট্রন যুক্ত হয়ে গেছে। মাইনাস মানে যুক্ত হওয়া, আর প্লাস মানে হচ্ছে বের হয়ে যাওয়া। আচ্ছা, তারপরে আয়নাইজ হয়ে যাওয়ার পরে তারা আয়নাইজিং, যখনই কোনো একটি মলিকুল আয়নাইজ হয় দে আর হাইলি অ্যাক্টিভ, তারা কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ থাকে। তখন দেখো তারপরে দুইটা স্লাইড দেখো, যদি এটা আইদার H2O প্লাস হোক অর H2O মাইনাস হোক সেটি বিষয় না, যখনই আয়নাইজ হয়ে যাবে তখন সে আরো দুইটি ওয়াটার মলিকুলের সহায়তায় ফ্রি রেডিকেল তৈরি করবে। তখন আর তারা যুক্ত থাকবে না, পানিতে যেরকম যুক্ত থাকে পানি মলিকুল থাকবে না, তখন তারা ফ্রি রেডিকেল তৈরি করবে। এটা H প্লাস OH, কারণ ওয়াটারের মধ্যে আমরা জানি দুইটা রেডিকেল থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল মানে হচ্ছে এখানে অক্সিজেনও আছে কিন্তু এই দুইটা মিলে একটি মলিকুল তৈরি করবে অথবা ফ্রি রেডিকেল তৈরি করবে।
সিমিলারলি নিচের ক্ষেত্রেও দেখো ফ্রি রেডিক্যাল তৈরি করবে। যখনই ফ্রি রেডিক্যাল তৈরি করবে এই ফ্রি রেডিক্যাল গুলো আবার একটির সঙ্গে আরেকটি যুক্ত হবে, যুক্ত হয়ে যখন এই হাইড্রোজেন এবং হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল যুক্ত হবে তখন ওয়াটার হয়ে যাবে, সো এটি নরমাল থাকবে। কিন্তু যখন এই হাইড্রক্সিল হাইড্রক্সিল দুইটা হাইড্রক্সিল একসাথে যুক্ত হয়ে যাবে তখন সেখানে তৈরি হবে হাইড্রোজেন পারঅক্সাইড, which is highly toxic for cell and responsible for causing mutation in those cell. সো এই হাইড্রোজেন পারঅক্সাইড যে তৈরি হলো এই হাইড্রোজেন পারঅক্সাইডটাই আসলে বেসিক্যালি তোমার পরবর্তীতে ওই চেঞ্জ মিউটেশনের যে চেঞ্জটা বা যে প্যারাটিজেনের বেসের যে চেঞ্জ সেটি ঘটাবে। বুঝা গেছে? এটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে আমরা নেক্সট চলে গেলাম। কেমিক্যাল মিউটেশন কিভাবে আমাদের এফেক্ট অফ কেমিক্যাল মিউটেশন ইন কজিং মিউটেশন, কেমিক্যাল মিউটেশন কিভাবে এফেক্ট করে। কেমিক্যাল মিউটেশন এখানে আসলে এটা আমরা অলরেডি আলোচনা করছি, সেটি কি ট্রানজিশন করবে, ট্রান্সভার্সন করবে, টটোমেরিক শিফট করবে অথবা সাবস্টিটিউশন করবে। সেটি যে মলিকুলার ইভেন্ট আছে সেটা আমরা যখন কেমিক্যাল মিউটেশনের ক্লাসিফিকেশন তখনও বলছিলাম। তারপর এখানে দেখো লেখা আছে কেমিক্যাল মিউটেশন আর টু গ্রুপস ডিপেন্ডিং দ্য রিঅ্যাকশন অন ডিএনএ, মানে ডিপেন্ডিং অন অ্যাকশন দ্য ডিএনএ, এটার অর্থ হচ্ছে দুই ধরনের ডিএনএ, একটা হচ্ছে যে সকল কেমিক্যাল রেপ্লিকেটিং নন রেপ্লিকেটিং দুই ধরনের ডিএনএ কেই মিউটেট করতে পারে, আর একটা আছে কিছু আছে যেগুলো শুধুমাত্র রেপ্লিকেটিং ডিএনএ কে চেঞ্জ করতে পারে। The first group consists of mutagen, কি কি এগুলো एग्जांपल দেওয়া আছে। they change, আসলে তারা কি ঘটে, তারা কি করে, they change DNA basis resulting into transition, transversion and frame shift mutation. That means more specifically এই নাইট্রোজেনাস বেসটা সে চেঞ্জ করবে। কোন কোন ক্ষেত্রে তারা ক্রোমোসোমাল ব্রেকেজ এবং রিঅ্যারেঞ্জমেন্টের জন্য যুক্ত থাকে, করতে পারে, ইনভলভ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসলে তিনটে জেনারেলি বলে ট্রানজিশন, ট্রান্সভার্সন এন্ড ফ্রেম শিফট মিউটেশন। মেজবাউল হক, রেইজ ইওর হ্যান্ড, বলো। তোমার ইয়েটা আনমিউট করো করে বলো। চাপ পড়ে গেছিল স্যার। হ্যাঁ ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আজকে এই পর্যন্ত আমি শেষ করব, আর সময় নেই, আর শেষ করতে পারবো। শুনতে পাই না আমি স্যার। ফিজিক্যাল ইফেক্ট একটু বুঝাবেন? হ্যাঁ স্যার ফিজিক্যাল ইফেক্ট এটা মিউটেশনের ক্ষেত্রে এটা। আচ্ছা, ওয়াটার ফিজিক্যাল মিউটেশন এখানে যদি আমি পড়ি, দেখো তাহলে এটা পড়তে হবে আমার, এই টাইম সেভের জন্য আমি পড়তে চাই নাই। এখানে কি ঘটে, এইটি আসলে ফিজিক্যাল মিউটেশন আমরা বলছি যে রেডিয়েশনের মাধ্যমে কি ঘটবে। রেডিয়েশনের মাধ্যমে একটা, আমি বলছি অনেক ওয়ে আছে, একটা ওয়ে আমরা শুধু এটা এক্সপ্লেন করছি। সেটি কি করবে, আয়নাইজ করবে, বিভিন্ন ধরনের মলিকুলকে আয়নাইজ করতে পারে। কিন্তু একটি সেলের ভিতর যেহেতু ওয়াটারের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, সো এখানে রেডিয়েশনের এফেক্টটা সবচেয়ে বেশি হয়। সেই রেডিয়েশন যখনই একটি সেলের ভিতর দিয়ে পাস করবে তখন ওইখানে যে ওয়াটার মলিকুল গুলো আছে এগুলো আয়নাইজ হবে। আয়নাইজ হওয়ার অর্থ হচ্ছে আইদার ওয়ান ইলেকট্রন ইজেক্টেড অর ওয়ান ইলেকট্রন অ্যাডেড, একটি ইলেকট্রন অন্য একটি অ্যাটম থেকে নেবে অথবা একটি ইলেকট্রন অন্য একটি অ্যাটমে সে দেবে। দুইটার ফলে আইদার প্লাস অথবা মাইনাস দুইটি মলিকুল তৈরি হবে। এই দুইটি মলিকুল আবার ওয়াটারের সহায়তায়, এটাকে বলা হয় ওয়াটার। দুইটি ওয়াটার মলিকুল ইউজ করে সে ফ্রি রেডিক্যাল তৈরি করবে। আচ্ছা, ফ্রি রেডিক্যাল যখন তৈরি করবে, সেই ফ্রি মানে কি, সে মুক্ত, সে যে কারোর সাথে যুক্ত হইতে পারে। এই যে তিন ধরনের বা চার ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এই ফ্রি রেডিক্যাল গুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত হবে। কারণ আমরা জানি এইচ থাকলে সেখানে ওএইচ থাকলে তারা পাশাপাশি যুক্ত হবে, যুক্ত হয়ে ওয়াটার হবে। এটা খুবই সুন্দর। আবার যদি একইভাবে ওএইচ এর যে মলিকুল গুলো থাকবে, সেই ওএইচ মলিকুল গুলো একটার সঙ্গে আরেকটি যুক্ত হবে, যুক্ত হয়ে তারা পরবর্তীতে একটি টক্সিক কম্পাউন্ড হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে, H2O2। এই হাইড্রোজেন পারঅক্সাইডটাই ইনভলভ থাকবে ওই যে তোমার ডিএনএ যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা ঘটানোর জন্য। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলো স্যার। বলো। স্যার 3 নাম্বার লাইনে যেটা স্যার হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা আছে, ওটা স্যার হাইড্রোজেন প্লাস আয়ন হবে না? কোনটা? 3 নাম্বার লাইনে হাইড্রোজেন H2O প্লাস H থেকে, ইয়েস, সরি এখানে ভুল হয়েছে। এখানে হবে তোমার H প্লাস, নিচেরটা হবে হাইড্রোক্সিল মাইনাস আর উপরটা হবে H প্লাস। ঠিক আছে,
যেহেতু এটা একটি ইলেকট্রন লেস আছে, এটাই ইয়ে হবে, H+ হবে, সে একটি ইলেকট্রন তো দিয়ে দিছে অলরেডি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার আজকের ক্লাস থেকে না স্যার, ইন জেনারেল জেনেটিক্স থেকে। বলো স্যার জিনোমিক্স যেটা স্যার, স্যার ওইটা কি মানে আমাদের যে জেনেটিক্স এর স্টাডিটা, ওইটা কি মানে জিনোমিক্স এর অন্তর্ভুক্ত, কিংবা জিনোমিক্স থেকে আরো মানে আর মলিকুলার জেনেটিক্সটা পুরোটা জেনোমিক্স এর অন্তর্ভুক্ত। সহজ কথা যদি আমি তোমাকে বলতে চাই, মলিকুলার যে জেনেটিক্স বা জেনেটিক্সটা জেনেটিক্স থেকে আসলে জেনোম আসছে। জেনোম বলতে কি বোঝায়? জেনোম মানে কি? তুমি বলো জেনোমকে যদি আমরা ডিফাইন করতে বলি তাহলে কি বলবো? যে হোল জেনেটিক ম্যাটেরিয়াল অফ এ সেল, একটি সেলের ভিতরে যতটুকু জেনেটিক ম্যাটেরিয়াল থাকে পুরোটাকে একত্রে আমরা জেনোম বলি। তার মানে জেনোম বলতেই আমরা জেনেটিক্স বলি, ঠিক আছে? সেই সেটের যে স্টাডি জেনোম আর জেনোমিক্স, জেনোম নিয়ে যেখানে স্টাডি করবে সেটাকে আমরা জেনোমিক্স বলি। সো জেনোম নিয়ে স্টাডি করা মানে জেনেটিক্স নিয়ে স্টাডি। মেইন পার্থক্যটা পার্থক্য নাই, তো একই জিনিস, এটা টার্ম তো আর বিভিন্ন হবে না। না, এখানে কোনো পার্থক্য নাই। জেনেটিক্স জেনোম, জেনোমিক জেনোমিক্স। তাহলে স্যার জিনোমিক্স এর আন্ডারে কি বেশি মানে ওই যে জিন সিকোয়েন্সিং ওগুলা বেশি সবকিছু? হ্যাঁ হ্যাঁ সব না, তোমার জেনেটিক্সে তো জিন সিকোয়েন্সিং, জেনেটিক্সে তুমি কি পড়বে? জেনেটিক্স বলতে তো শুধু ক্লাসিক্যাল জেনেটিক্স না, এই জন্য আমি বলছি মলিকুলার জেনেটিক্স। ক্লাসিক্যাল জেনেটিক্স হচ্ছে মেন্ডেলিয়ান জেনেটিক্স, যেটাকে বলে আমরা সেটাকে ক্লাসিক্যাল জেনেটিক্স, শুধুমাত্র এক্সটার্নাল। কিন্তু মলিকুলার জেনেটিক্স যেটা, সেটি আসলে জেনোমিক্স। মলিকুলার জেনেটিক্সটা আসলে জেনোমিক্স। ওইখানে তুমি জিন সিকোয়েন্সিং করবা, ওইখানে তুমি জিন আইডেন্টিফিকেশন করবা, ওখানে জিনের ক্যারেক্টারাইজেশন করবা, ওখানে জিনের ক্লোনিং করবা, সবকিছু ওর ভিতরে অন্তর্ভুক্ত। জিন নিয়ে যেটাই করবে সেটি হচ্ছে জেনোমিক। দ্যাট মিন্স ডিএনএ নিয়ে যেখানে কথা হবে সেটি জেনোমিক্স। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার সময় শেষ। আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। স্যার বলো বলো স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার। কোশ্চেনটা হচ্ছে, আমরা কি কোনোভাবে স্পন্টানিয়াস মিউটেশনকে স্টপ করতে পারবো? করতে পারবো না। স্পন্টেনিয়াস মিউটেশনকে স্টপ করার কোনো সুযোগ নেই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি লিভ করছি কারণ তোমার পরে হয়তো কোনো স্যার ঢুকবে আবার, ঠিক আছে? আর কারো কোনো যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে পড়ো, আমরা নেক্সট ক্লাসে সময় রাখবো।